বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও রাসেল স্কয়ারে আওয়ামী লীগের ও নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। দুবছর পূর্তি হল মহাজোট সরকারের। যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। 5ই জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত দুবছর টানা সহিংস কর্মসূচিতে নিহত হয় 2 শতাধিক। দুঃসহ সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে 3 জন নিহত, একজনকে আটক করেছে পুলিশ। এবং গ্রিসে বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর অভিবাসীদের গ্রেফতার আতঙ্ক কমেছে, জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকারের প্রতি সম্পর্ক উন্নয়নের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। 5 জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস আখ্যা দিয়ে রাজধানীতে 2টি সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের 2 বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও ধানমন্ডির রাসেল স্কয়ারে সমাবেশ করবে তারা। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ সিনিয়র নেতারা 2 ভাগে ভাগ হয়ে অংশ নেবে সমাবেশ দুটিতে। তবে সমাবেশের জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে স্বল্প পরিসরে মাইক ব্যবহার করতে হবে, মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমাবেশে আসতে পারবে না এবং বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। 2014 সালের 5 জানুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকে দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের সমাবেশ দুটির খবর জানাতে বঙ্গবন্ধু এভিনিউতে আছেন সহকর্মী তানিন মেহেদী ও রাসেল স্কয়ারে আছেন সজল দাস। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি তানিনের কাছে। তানিন, মামুন, বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা দুপুরে, সেই সমাবেশের প্রস্তুতির কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আমার পেছনে মামুন আপনি যে মঞ্চটি দেখতে পাচ্ছেন, সেই মঞ্চটি কিন্তু রাতভর কাজ করা হয়েছে এবং সকাল থেকেও যারা রয়েছেন নেতাকর্মী তারা এই মঞ্চে প্রস্তুতের কাজের সব প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকে যে সমাবেশের উপলক্ষে যে মাইকগুলো রয়েছে, সেই মাইকগুলোকে বিভিন্ন জায়গায় স্থাপন করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মঞ্চে আওয়ামী লীগ নেতা এবং মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া তিনি এসেছেন এবং সমাবেশের যে প্রস্তুতি, সেই সমাবেশের প্রস্তুতির সবশেষ খবরাখবর দেখার জন্য। এবং এই মুহূর্তে তিনি মঞ্চে উঠে এখানকার যারা দলীয় নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং সমাবেশের আয়োজনের যে যাবতীয় প্রস্তুতি, সেই প্রস্তুতির খবরাখবর তিনি তাদের কাছ থেকে নিচ্ছেন। মামুন, জানিয়ে রাখছি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু সমাবেশটি হচ্ছে না। আজকের সমাবেশটি মূলত বঙ্গবন্ধু এভিনিউতে হচ্ছে, যদিও সেটি কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ যে গেটটি রয়েছে, সেই দক্ষিণ গেটের সামনে মঞ্চটি করা হয়েছে। এবং মঞ্চকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আশপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্য এখানে মোতায়েন করা রয়েছে। এবং আশপাশের এলাকাগুলোতেও মঞ্চের চারপাশ ঘিরে রয়েছে পুলিশ, পাশাপাশি আশপাশের এলাকাতেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশের সদস্য, তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং সভা মঞ্চকে কেন্দ্র করে পুলিশের যে উপস্থিতি, এর পাশাপাশি কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখেছি যে তাদের বেশ বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি। সকাল থেকেই তারা এখানে বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন এবং তারা টহল দিয়ে বেড়াচ্ছেন। আজকের যে সমাবেশ, সেই সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে এবং শান্তিপূর্ণভাবে যে সমাবেশটি অনুষ্ঠিত হতে পারে, সেই ব্যাপারে কিন্তু তারা যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। এবং তারা এখনো যে সমাবেশের যে মঞ্চটি রয়েছে, সেই মঞ্চের এর আশপাশে কিন্তু তারা তাদের প্রহরা বাড়িয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এখান থেকে সমাবেশের মঞ্চের পাশে থেকেই কিন্তু যে ফটকটি রয়েছে বা মার্কেট, স্টেডিয়াম মার্কেটে ঢোকার, সেই স্টেডিয়াম মার্কেটে ঢোকার গেটটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বসাধারণের যে চলাফেরা করার জন্য যে গেটটি ছিল, সেই গেটটিও কিন্তু এখনো বন্ধ করা রয়েছে নিরাপত্তার কারণে। তো মামুন, আসলে প্রস্তুতি বলা যায় যে একদমই শেষ পর্যায়ে রয়েছে। হয়তোবা আর বাকি খুঁটিনাটি কিছু
প্রযুক্তিগত বিষয়ে বাদ দিলে পরে সমাবেশের প্রস্তুতি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আর আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকেই আওয়ামী লীগের যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী তারা এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা দলীয় বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মামুন, এই মুহূর্তে ধানমন্ডির রাসেল স্কয়ারে আছেন আমাদের সহকর্মী সজল দাস, আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। তানিন, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঠিক যে অবস্থা, রাসেল স্কয়ার ধানমন্ডি 32-এর এখানেও ঠিক একই রকম অবস্থা। এখানে এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এখানে এখনো মঞ্চ তৈরির কাজ চলছে। রাসেল স্কয়ার রয়েছে এই মুহূর্তে। আমি রাসেল স্কয়ার এবং আওয়ামী লীগের আজকে যে 5 জানুয়ারি উপলক্ষে যে আয়োজন রয়েছে তাদের যে সমাবেশের, এবং প্রথমে 18টি স্থানে সমাবেশ করতে চাইলেও পরবর্তীতে 2টি স্থানে তারা সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এখন মঞ্চ তৈরির কাজ চলছে, এবং এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চলে এসেছেন। এবং একটি বিষয় বলে রাখি যে আওয়ামী লীগ কিন্তু প্রথমে জানিয়েছিল যে তারা 18টি স্থানে সমাবেশ করবে, কিন্তু পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে 2টি স্থানে করার। তো এখানে আমার সাথে জাহাঙ্গীর কবির নানক, যিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। আমি তার সাথে একটু জানতে চাইবো আসলে আপনাদের এই 18টি স্থান থেকে 2টি স্থানে সমাবেশ করার সিদ্ধান্তের কারণটা কি? আসলে দেখেন, আসলে ঢাকা মহানগরী এক মানুষের নগরী, তো জনজীবনের জীবনযাত্রা স্বাভাবিক রাখার স্বার্থেই বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি পুনর্বিবেচনা করে বিশেষ করে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত দিয়েছেন যে জনজীবনের কোনো রকম ব্যাঘাত ঘটানো যাবে না। সেই কারণেই আমরা 18টি পয়েন্ট থেকে আমরা ঢাকা উত্তরে এবং ঢাকা দক্ষিণ 2টি সমাবেশ, আমরা আজকের এই গণতন্ত্রের বিজয় দিবসে আমরা 2টি সমাবেশ করছি। আরেকটি বিষয় যে নানক ভাই, বিএনপিও একই দিনে সমাবেশ করছে এবং আপনারা করছেন, পাশাপাশি দেশের অন্য একটি বড় রাজনৈতিক দল বিএনপি তারাও করছে। তো এক্ষেত্রে নেতাকর্মীরা যখন আসবেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা, কিন্তু আপনারা আপনাদের নেতাকর্মীদেরকে কি ধরনের নির্দেশনা দিয়েছেন এক্ষেত্রে? দেখেন, আমরা শান্তি, উন্নয়ন, অগ্রগতি এবং গণতন্ত্র রক্ষার প্রয়োজনে আমরা চরম ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছি রাজনৈতিকভাবে, এটি দেশবাসী জানেন। আমরা আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়েও আমরা সারা ঢাকা মহানগরীর কর্মীদেরকে বলতে চাই, চরম ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে হবে। কারণ জনগণ যে বিজয় অর্জন করেছে 5ই জানুয়ারি, সেটি হলো অপশক্তির বিরুদ্ধে, অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে, জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে গণতন্ত্রের বিজয় হয়েছে। সেই গণতন্ত্র রক্ষার স্বার্থে চরম ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়ে সকলকে এই সমাবেশে যোগদান করতে আমরা বলেছি। ধন্যবাদ নানক ভাই, আপনাকে ধন্যবাদ নানক ভাই। মামুন, একটি বিষয় যে নানক ভাই যেটি বলছিলেন যে কোনো ধরনের সহিংসতা কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা নেতাকর্মীদেরকে এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। এবং এখানে যে সমাবেশটি হচ্ছে রাসেল স্কয়ারে, এখানে ঢাকা মহানগর উত্তরের যে নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এখানে আসবেন। এবং এখানে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তো এখান থেকে এই ছিল আমার কাছে সব শেষ। মামুন। দর্শক, বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে সহকর্মী তানির মেহেদী এবং রাসেল স্কয়ার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সজল দাস, জানাচ্ছিলেন আওয়ামী লীগের সমাবেশ 2টির খবরাখবর। এদিকে 5 জানুয়ারি দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে নয়াপল্টনে আজ জনসভার আয়োজন করেছে বিএনপি। দক্ষিণ সিটি কর্পোরেশন ও ডিএমপির অনুমতি পাওয়ার পরপর গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয় মঞ্চ তৈরির কাজ। বিএনপির পক্ষ থেকে জানানো হয় দুপুর 2টায় কার্যালয়ের সামনের সড়কে শুরু হবে জনসভার মূল আনুষ্ঠানিকতা। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে এই জনসভা সফল ও শান্তিপূর্ণ করতে বিএনপি চেয়ারপারসন দলের জ্যেষ্ঠ নেতাদের নির্দেশ দেন। কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত মাইক লাগানো হয়েছে। জনসভায় আসার সময় রাস্তায় কোনো ধরনের যানজট সৃষ্টি না করতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের অনুরোধ করা হয়েছে। এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থলে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুমন। সমাবেশের যে প্রস্তুতি চলছিল গতকাল সন্ধ্যা থেকে, সেটি একেবারে যে মঞ্চ তৈরির কাজ সেটি একেবারে শেষ পর্যায়ে। হয়তো আর আধা ঘন্টার মধ্যে এখানে যে সমাবেশ মঞ্চ, সেই সমাবেশ মঞ্চের কাজ শেষ হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি যে মাঝারি সারির কিছু নেতা সকাল থেকে এখানে এসেছেন এবং মঞ্চ তদারকি করেছেন। বিশেষ করে বলতে পারি যে নয়াপল্টন কার্যালয়ে অবস্থান করছেন কাল থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি মাঝে মাঝেই কার্যালয় থেকে নেমে এসে এখানকার যে অগ্রগতি সেটি দেখছেন। আর ইতিমধ্যে
এখানে কিন্তু নেতা কর্মী সমর্থকরা যারা তারা কিন্তু আসতে শুরু করেছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের উপর অনুষ্ঠিত হচ্ছে এই সমাবেশ, সেই কারণে কিন্তু এখানে এক ধরনের এক পাশের রাস্তা এখন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, কোনো যান চলাচল করতে পারছে না। এই মুহূর্তে কয়েকটি বাস আটকা পড়ে আছে এইদিকে, সেইগুলো কিন্তু ছেড়ে দেওয়ার জন্য এখানে যারা এই মঞ্চ তদারকি করছেন অর্থাৎ সমাবেশে তদারকি করছেন তাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, সেগুলো হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। আর একটি বিষয়, এখানে যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে কাল থেকে। আজকে সকালে আরো বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে প্রায় 2 বছর পর এখানে ঢাকার মধ্যে উন্মুক্ত অবস্থায় কিন্তু বিএনপি সমাবেশ করছে। আর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বশেষ সমাবেশ হয়েছিল বিএনপির বিভিন্ন সোর্স থেকে দেয়া তথ্য অনুসারে 2012 সালে এখানে সর্বশেষ সমাবেশ হয়েছিল। তারপর কিন্তু মোটামুটি 3 বছর পর আজকে এখানে সমাবেশ হচ্ছে এবং সেই সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখানে আসবেন দুপুর 2টার দিকে, সেরকম কিন্তু এখানে যারা নেতারা রয়েছেন তারা জানিয়েছেন। 2টার দিকে আসার পরে এখানে তিনি বক্তব্য রাখবেন, প্রধান অতিথি হিসেবে তিনি এখানে বক্তব্য রাখবেন। দুঃখিত, আরেকটি বিষয় জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে হয়তো দলের আরো যে শীর্ষ নেতারা রয়েছেন তারা এখানে চলে আসবেন। পাশাপাশি এখন আমরা দেখছি যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা রয়েছেন তারা এখানে কালকে সন্ধ্যা থেকেই অবস্থান করছেন, এখনো তারা এখানে রয়েছেন। আর নেতাকর্মী সমর্থক যারা তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে গেছেন। সব মিলিয়ে যে সমাবেশের যে প্রস্তুতি পর্ব সেটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। আর হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানকার প্রস্তুতি পর্ব শেষে যেটি বলা হচ্ছে যে দুপুর 2টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে, সেটি কিন্তু শুরু হয়ে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর একটি বিষয় জানিয়ে রাখি, আজকের এই সমাবেশ মূলত আয়োজন করা হয়েছে যে এখানে যে 5 জানুয়ারির নির্বাচন হয়েছে 2014 সালে, সেই নির্বাচন নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং সেই নির্বাচনকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সেটি গণতন্ত্র হত্যা দিবস। সেই নির্বাচনের প্রতিবাদেই কিন্তু তারা আজকের এই সমাবেশ করছেন এবং তার সম্পর্কে তারা যুক্তি তুলে ধরে এখানে বক্তব্য রাখা হবে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মামুন। দর্শক, নয়াপল্টনে বিএনপির সমাবেশ স্থল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন, জানাচ্ছিলেন বিএনপির সমাবেশের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর। প্রধান 2 রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে পুরানা পল্টন এলাকায় আছেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। মামুন, আপনি জানেন যে আজকে রাজধানীতে 2টি প্রধান রাজনৈতিক দলের 3টি সমাবেশ রয়েছে। তো সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা যেটি দেখেছি যে রাজধানী জুড়ে কিন্তু আজকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে রাজধানীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে প্রত্যেকটি মোড়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন রয়েছেন। আর এছাড়াও আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা গাড়িতে করে টহল দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে এই যে নয়াপল্টন বিএনপি কার্যালয় এবং যেই গুলিস্তানের 23 বঙ্গবন্ধু এভিনিউ, এই যেই 2টি দলীয় প্রধান কার্যালয়ের সামনে যে আজকে 2টি সমাবেশ অনুষ্ঠিত হবে, তো সে উপলক্ষে এর আশেপাশে যেসব এলাকাগুলো রয়েছে সেসব এলাকাতেই জোরদার নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গড়ে তুলেছেন। এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তারা যে গাড়িতে করে টহল দিচ্ছেন এবং যে মোটরসাইকেল টহল এবং যে ফুট পেট্রোলিং অর্থাৎ যে পায়ে হেঁটে টহল সেগুলো অব্যাহত রয়েছে। এবং আমরা দেখেছিলাম যে যে গাড়ি রয়েছে কিংবা মোটর বাইকগুলো রয়েছে সেগুলোকেও আজকে বাড়তি তল্লাশি করা হচ্ছে, এই একটি অবস্থা। আর এছাড়া আরেকটা বিষয় আপনাকে একটু বলতে চাই যে যানবাহন চলাচল যেটি রয়েছিল, আমরা দেখেছিলাম যে রাজধানীর প্রত্যেকটি সড়কে এখনো পর্যন্ত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো সড়কে কিন্তু যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে না এবং মানুষজনের যে চলাচল সেটিও স্বাভাবিকভাবেই চলছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেটি বলছেন যে যেই 3টি সমাবেশ রয়েছে 2টি রাজনৈতিক দলের, তো সেই সমাবেশগুলোকে কেন্দ্র করে এবং সমাবেশকে নিরাপত্তা দিতেই তারা মাঠে রয়েছেন। সেই সমাবেশগুলো যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে শেষ হতে পারে সে কারণেই তারা মাঠে নিয়োজিত রয়েছেন। এবং তারা বলছেন যে যদি কোনো গোষ্ঠী বা কেউ এই সমাবেশগুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ঘটানোর চেষ্টা করে কিংবা নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে সেগুলো মোকাবেলা করার জন্য তারা তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
বলছেন যে আজকে দুপুর 2টা থেকে যে সমাবেশগুলো শুরু হবে এবং সমাবেশগুলো শেষ না হওয়া পর্যন্ত, একেবারে সমাবেশ শেষ হয়ে গেলেও এরপরেও আরো কয়েক ঘন্টা পর্যন্ত আজকের যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছেন সেইটি তারা ধরে রাখবেন। কারণ তারা বলছেন যে আজকের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা 3টি ধাপে তারা তৈরি করেছেন। সেই 3টি ধাপ হচ্ছে যে প্রথম হচ্ছে যে সমাবেশ পূর্ববর্তী একটি নিরাপত্তা রয়েছে এবং সমাবেশ চলাকালীন একটি নিরাপত্তা এবং সমাবেশ পরবর্তী নিরাপত্তা। অর্থাৎ তারা বলেছেন যে গতকালকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যেই অনুমতিটি দেওয়া হয়েছে সমাবেশের জন্য, তো সেখানে কিন্তু একটি শর্ত ছিল যে মিছিল করে সমাবেশে আসা যাবে না। তো সেই বিষয়গুলো তারা মাথায় রেখেছেন, অর্থাৎ যে সমাবেশে যোগ দেওয়ার জন্য যারা আসবেন তারা যাতে কোনো মিছিল না করেন এবং রাস্তাঘাটে যানবাহন এবং মানুষজনের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করেন, সেই বিষয়গুলো তারা মাথায় রেখেছেন। এবং সমাবেশ চলাকালে যারা সমাবেশে যোগ দিতে আসবেন, কর্মী সমর্থকরা যারা সমাবেশ শুনতে আসবেন, তাদের নিরাপত্তার জন্য এক ধরনের ব্যবস্থা, এবং সমাবেশ পরবর্তী অর্থাৎ সমাবেশ শেষ হয়ে গেলে যারা সমাবেশে যোগ দিতে এসেছেন তারা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন এবং সেই সময় যানবাহন এবং মানুষজনের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলো মাথায় রেখে তারা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন। তো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মামুন। রুমেল, পরবর্তীতে আরো তথ্য জেনে নেব আপনার কাছ থেকে। দর্শক, রাজধানীর পুরানা পন্টল এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। জানাচ্ছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির সমাবেশ কেন্দ্র করে রাজধানীতে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তার খবরাখবর। জাতীয় নির্বাচনের 2 বছর পার হচ্ছে আজ। এর মাঝে 3 যুদ্ধাপরাধীর বিচারের রায় বাস্তবায়ন, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু, ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় কিংবা নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতির মতো বেশ কিছু অর্জন রয়েছে বর্তমান সরকারের। মাত্র 2 বছরে এসব অর্জনকে রাজনৈতিক বিশ্লেষকরা সরকারের বড় অর্জন হিসেবে দেখছেন। তবে তারা এও বলছেন, এত সব সফলতার মাঝেই যেন লুকিয়ে আছে সব দলের অংশগ্রহণমূলক গণতন্ত্র থেকে ক্রমান্বয়ে সরে যাওয়া বাংলাদেশের ছবি। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। কে ভেবেছিল কবে দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে? কিন্তু না, যা একসময় ছিল ভাবনার অতীত তাকেই বাস্তব রূপ দিয়েছে 2 বছর আগে 5 জানুয়ারির নির্বাচনে গঠিত মহাজোট সরকার। শুধু কি যুদ্ধাপরাধীদের বিচার? না তো, বর্তমান সরকার জাতিকে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প নিজেদের অর্থায়নে তৈরির সাহসও দেখাচ্ছে। এটি শুধু একটা ভৌতিক কাঠামো তৈরি হচ্ছে তা নয়, এটি প্রতীকী মাত্রায় বাংলাদেশে সক্ষম অনেক বড় চ্যালেঞ্জ গ্রহণে এবং নিজস্ব অর্থায়নে, নিজস্ব মেধা এবং মননের সমাহার করে একটা বড় কাজ করতে পারবে, সেটি কিন্তু তার একটা প্রমাণ। পাঠ্যপুস্তক উৎসবটা পৃথিবীর কোথাও নেই, এটিও একটা অর্জন। বেশ কিছু সাফল্য সরকারের আছে, বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে সাফল্যটা খুব বেশি। এমনকি ভারতের সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে কোনো বিরোধ ছাড়াই। অন্য যে সাফল্য সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ। আমাদের এটা মানা দরকার, যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এটা আমি মনে করি সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত কিছুর পরও কোথায় যেন একটা কিন্তু রয়েই গেছে। দেশে নির্বাচিত সরকার আছে, বিরোধী দলও আছে, কিন্তু গণতন্ত্র চর্চায় নেই সকল দলের অংশগ্রহণের সমান সুযোগ। আমরা গত 2 বছরে একটি শক্তিশালী পার্লামেন্ট আমরা দেখিনি। আমরা দেখলাম যে সেটা এই জাতীয় পার্টির সরকারেও আছে, আবার বিরোধী দলেও আছে। জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আদৌ সংসদে আলোচনা হয় না, যার অভাবে এখন যেটা হচ্ছে যে একতরফা সবকিছু হয়ে যাচ্ছে, এটি গণতন্ত্রের জন্য মোটেই শুভ নয়। আর হয়তো এই সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠছে জঙ্গিবাদ। সর্বশেষ ঘটনা আমরা দেখেছি, একজন আত্মঘাতী বোমারুর ঘটনা আমরা বাংলাদেশে দেখেছি। এই বিষয়গুলো অতীতে কখনো ছিল না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে, পথঘাট হয়েছে আগের চেয়ে উন্নত। কিন্তু দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কেউ কি স্বস্তিতে আছেন? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সরকার সফল, আর যদি না হয় তাহলে সরকারকে এ নিয়ে ভাবতেই হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2014 সালের 5 জানুয়ারি 10ম জাতীয় নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ও সংঘাতময় হয়ে উঠেছিল দেশের পরিস্থিতি। হামলা, সংঘর্ষ আর অগ্নিসংযোগের তাণ্ডবলীলা চলে দেশ জুড়ে। দিনটিকে কেন্দ্র করে গত বছর আবারও উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক পরিস্থিতি। গত 2 বছরে টানা সহিংস কর্মসূচিতে মৃত্যু হয় 2 শতাধিক মানুষের। সেই দুঃসহ স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চোখের সামনেই শেষ সম্বল ভিটে মাটিটুকু ধ্বংসস্তূপে পরিণত হতে দেখেছিলেন ফণীবালা রায়। হামলার সময় পালিয়ে গিয়ে জীবন বাঁচাতে পারলেও শেষ বয়সে সব হারিয়ে আর্তনাদের কাছেই নিয়েছিলেন শেষ ঠাঁই। সেদিন ভোট দেয়াই ছিল তার একমাত্র অপরাধ। 2014 সালের 5 জানুয়ারি সকালে দেশীয় অস্ত্রধারী হাজার খানেক মানুষ দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা চালিয়েছিল। প্রায় 3 ঘন্টার তাণ্ডব লীলায় লন্ডভন্ড করে দেয়া হয় বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব। চালানো হয় লুটপাট, দেয়া হয় আগুন। এছাড়া ভোটের আগের রাতে 5টি আসনের 672টি কেন্দ্রে চালানো হয়েছিল লুটপাট, ভাঙচুর। আমাদের স্কুলের সহ এখানে নির্বাচনের আগের দিনে এটা পুড়েছিল, সেই সাথে আরো এলাকার বেশ কয়েকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুড়ে গেছিল। রেকর্ড ঘটনা সেদিনকে একেবারে রণক্ষেত্র এবং একজন স্পট ডেথ হয়েছিল। দিনাজপুরের মতো ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সারা দেশে, যেন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল গোটা দেশ। এই ঘটনার 1 বছর পর 5 জানুয়ারি গণতন্ত্র দিবস হিসেবে ঘোষণা দেয় আওয়ামী লীগ। একই সাথে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দিনটিকে ঘোষণা দেয় বিএনপি। দিনটিকে ঘিরে সহিংসতা শুরু আবার যেন সেখানেই। 5 জানুয়ারি জনসভার ডাক দেয় বিএনপি, কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের কার্যালয় থেকে বের হতে না দেয় এক পর্যায়ে সারা দেশে টানা অবরোধের ঘোষণা দেন তিনি। এখন অবরোধ চলবে, তারপর যখন পরিবেশ পরিস্থিতি হবে তখন আমরা আবার সমাবেশ করব সুযোগ আসলে। এরপর টানা 92 দিনের হরতাল অবরোধে দেশব্যাপী চালানো হয় তাণ্ডব। স্কুল, মাদ্রাসা, যাত্রীবাহী বাস, সিএনজি, অটোরিকশা কিছুই হামলার তালিকা থেকে বাদ পড়েনি। প্রতিদিনই নিরপরাধ খেটে খাওয়া মানুষ লাশ হয়ে ঘরে ফিরেছে স্বজনদের কাছে। গত বছরের প্রথম 3 মাসে সহিংস কর্মসূচিতে প্রাণ হারায় 138 জন। ব্যবসায়ী সংগঠনের দাবি, আর্থিক ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় 2 লাখ কোটি টাকা। সাবিহা নিপাল, সময় সংবাদ। সময় সংবাদ আরো থাকছে। বাণিজ্য মেলার রেস্টুরেন্টগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে খাবার। আগে থেকে নির্ধারণ করা হলেও ভোক্তারা বলছেন দাম অনেক বেশি। চুয়াডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল মালেক মোল্লার। এরই জেরে গতকাল সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় মোহাম্মদ আলীকে লক্ষ্য করে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় প্রতিপক্ষের লোকজন। এতে আহত হয় মোহাম্মদ আলী, তার ছেলে আব্দুল মমিন সহ 2 প্রতিবেশী। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর্যুপুরি কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় 4 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহাবুদ্দিন এবং চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মালেকা খাতুন মারা যান। আমারও মাতৃ তাড়া করেছিল, আমি বোমের থেকে আমি পড়ে গেলাম, আমি উঠে ছড়িয়ে দিয়ে দোকানের মধ্যে পালাইলাম। দোকানের মধ্যে ঝাঁপ ছিল না, ওখান থেকে তখন কুপাই, তখন আমি সব চলে যাই। আমি দোকানের মধ্যে বেরিয়ে ওই বাড়ির গেটের মধ্যে সব দেখছি ওরা কুপাছে। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানির দিন আগামীকাল নির্ধারণ করবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এদিন ধার্য করবেন। কাশেম আলীর আইনজীবীর মধ্যে কে শুনানি করবেন এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আসামি পক্ষ থেকে আরও সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন ধার্য করেন আদালত। পরে অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির সাংবাদিকদের জানান, মীর কাশেম আলীর আপিলের শুনানির জন্য প্রস্তুত তারা। মানবতা বিরোধী অপরাধে 2014 সালের 2রা নভেম্বর মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তার বিরুদ্ধে আনা 14টি অভিযোগের মধ্যে 10টি প্রমাণিত হয়। ওই বছরের 30 নভেম্বর এই রায়ের বিরুদ্ধে মীর কাশেম আলী আপিল করেন। তিনি 168টি কারণে ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আবেদন করেন। রেলপথে কন্টেনার পরিবহন নিরাপদ এবং সাশ্রয়ী হলেও দিন দিন কমছে কমলাপুর আইসিডির কন্টেনার হ্যান্ডলিং। বর্তমানে এই আইসিডির ক্ষমতার মাত্র 60% ব্যবহার হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, কন্টেনারবাহী ট্রেন চলাচলে অতিরিক্ত সময়ক্ষেপণ, পর্যাপ্ত কাস্টম সুবিধা না থাকা সহ বিভিন্ন কারণে তারা রেলপথে কন্টেনার পরিবহনে উৎসাহ হারিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, রেলপথে বেশি কন্টেনার পরিবহন হলে সড়কপথের ওপর যেমন চাপ কমবে, তেমনি অনেক বেশি রাজস্ব আয় হতো রেলওয়ের। বিস্তারিত হাজারে শিলুর রিপোর্টে।
ঢাকার বিভিন্ন শিল্প কারখানার জন্য চট্টগ্রাম বন্দর দিয়ে আসা কাঁচামাল ও যন্ত্রপাতি রেলপথে পরিবহনের জন্য 1987 সালে রাজধানীর কমলাপুরে স্থাপন করা হয় দেশের প্রথম ইনল্যান্ড কন্টেনার ডিপো আইসিডি। প্রথম বছরে মাত্র 175 টিউএস কন্টেনার হ্যান্ডলিং করলেও রেলপথে খরচ কম হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়তে থাকে। 2008 সালে সর্বোচ্চ 82,458 টিউএস কন্টেনার হ্যান্ডলিং করে কমলাপুর আইসিডি। কিন্তু দিনের বেলায় ট্রাক না চলা সহ নানা কারণে আমদানি ও রপ্তানিকারকরা কমলাপুর আইসিডি ব্যবহারে উৎসাহ হারিয়ে ফেলায় হ্যান্ডলিং কমতে কমতে বর্তমানে 60 থেকে 65 হাজারে দাঁড়িয়েছে। ঢাকা থেকে ট্রাকও আমি রাত্রে ব্যবহার করি, তাহলেও কিন্তু আমার 8 থেকে 10 ঘন্টার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যায়। দিনে দিনে কিন্তু আমি ফরওয়ার্ডারকে গুডস হ্যান্ড ওভার করে ফিডার আমি ক্যাচ করতে পারি। সময়, কাস্টম অফিসারের প্রেজেন্সটা এবং আমাদের এই দিনে মেট্রোপলিটন সিটিতে ট্রাক না চলাটা আমাদের এই আইসিডি কমলাপুরের ব্যবহার কমে আসছে। চট্টগ্রাম বন্দরের এই কর্মকর্তার মতে রেলের ইঞ্জিন ও ওয়াগন সংকটের কারণে কমলাপুর আইসিডির ব্যবহার কিছুটা কমে থাকতে পারে। ইম্পোর্টার যারা তারা যদি বলে যে আমি আমার এই কন্টেনারটি কমলাপুরে গ্রহণ করব, তখন চট্টগ্রাম বন্দরের কোনো অপশন নেই যে এই কন্টেনার এখানে চট্টগ্রামে ডেলিভারি দেওয়া। রেলওয়ের বিভিন্ন সময় তাদের পাওয়ারের অভাব, তার ক্যারিয়ারের অভাব, এই সমস্ত অভাবের কারণে হয়তো কিছু এদিক ওদিক হতে পারে। তবে রেলওয়ে কর্মকর্তারা বলছেন ঢাকা চট্টগ্রাম রেলপথে ডাবল লাইনের কাজের কারণে এখন সময় বেশি লাগলেও সেটা সাময়িক। নতুন ইঞ্জিন আসলে কন্টেনার পরিবহন বাড়বে। এই সময়টাই আমরা কিছু সমস্যার মধ্যে আছি, এই সমস্যা থাকবে না, অচিরে এটা দূর হয়ে যাবে আমাদের ডাবল লাইন চালু হওয়ার পরে। কিছু সীমাবদ্ধতা আমাদের আছে, আমাদের কিছু কিছু ইঞ্জিন পুরানো। কন্টেইনার পরিবহন করে গত বছর 40 কোটি 20 লাখ টাকা রাজস্ব আয় করেছে রেলওয়ে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। মাদারীপুর পল্লী বিদ্যুৎ অফিসে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গড়ে উঠেছে একাধিক দালাল চক্র। প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেয় রেস্টুরেন্টগুলোতে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে খাবার। বিক্রেতারা বলছেন খাবারের দাম নিয়ে সৃষ্ট জটিলতা কাটাতে এবারে ইপিবির পক্ষ থেকে সব খাবারের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে ভোক্তারা বলছেন সরকার কর্তৃক নির্ধারিত এ দাম অনেক বেশি। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। মাসব্যাপী চলা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের নানা অঞ্চল থেকে ঘুরতে আসেন হাজারো দর্শনার্থী। তাদের প্রয়োজনের কথা মাথায় রেখেই মেলায় প্রতি বছরই থাকে খাবার দাবারের বিশেষ আয়োজন। ফ্যামিলি শো আসছি তো, বাচ্চাদের ওদের একটু লাঞ্চের জন্য আমরা এখানে বসছি আর কি। চিকেন বিরিয়ানি আর তেহারি খেলাম। চিকেন বিরিয়ানি লইছে 150 টাকা করে আর তেহারি 90 টাকা হাফ। পিবির রেটটা অনেকেই নিতে পারছে না আর কি, যে পরিমাণ প্রাইস করছে ওনারা, ফুচকা প্রাইস 100 টাকা, অনেক কাস্টমার এটা করতে পারতেছে না। তবে মুখরোচক এসব খাবারের দাম নিয়ে বরাবরের মতো প্রশ্ন থেকেই যাচ্ছে। মেলায় ফুল প্লেট চিকেন বিরিয়ানির দাম নির্ধারণ করা হয়েছে 290 টাকা। এছাড়া বিফ তেহারি 140, মাটন কাচ্চি 340 টাকায় বিক্রি হচ্ছে, যা মেলার বাইরের তুলনায় অনেক বেশি বলে স্বীকার করলেন বিক্রেতারাও। তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই ইপিবি এ দাম নির্ধারণ করেছে বলে জানালেন তারা। মেলা কমিটি যে চার্ট দিছে, আমাদের সমস্ত টেবিলে চার্টগুলো দেওয়া আছে, ওই চার্ট হিসেবে আমরা বিক্রি করি। চিকেন টিকা ওইলো আপনার 300 টাকা, তারপর চটপটি ফুচকা আছে, এগুলো মনে করেন 120 টাকা করে। ইরানি বিরিয়ানি, দিল্লি কা খিচুড়ি এবং মোরগ পোলাও। ইপিবি নির্ধারিত যে মূল্য, সে মূল্যের চেয়ে আমরা প্রায় 40 টাকা করে কম রাখছি। এছাড়াও মেলা ঘুরে দেখা গেল কোমল পানীয়, চিপস, জুস প্যাক, আইসক্রিম এবং বোতলজাত পানি বিক্রি হচ্ছে প্যাকেটে লেখা মূল্যের চেয়ে 5 টাকা বাড়তি দামে। মেনু বলতে এমনি মুখে গিয়ে উনি মেনু দেখায় নাই, দাম একটু বেশি মনে হচ্ছে। রেটটা অতিরিক্ত একটু মনে করেন যে একটু বেশি হয়ে গেছে, কিন্তু আমরা ওই রেটের থেকেও 10 টাকা 20 টাকা ছাড়ে বিক্রি করতেছি আর কি। তবে খাবারের বাড়তি দামের বিড়ম্বনা এড়াতে বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীরা বাইরে থেকেও খাবার সঙ্গে নিয়ে মেলায় আসতে পারছেন। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আগামী 8 জানুয়ারি শুরু হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। ইজতেমা মাঠের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। তমাল, বলছিলেন যে বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকটা সম্পন্ন হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বড় ইজতেমা যে প্যান্ডেলটি রয়েছে সেটি কিন্তু প্রস্তুত রয়েছে এবং 8 তারিখে যে ইজতেমা শুরু হচ্ছে সেটি কিন্তু চলবে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ প্রথম পর্বে যে ইজতেমা সেটি কিন্তু 8 তারিখে শুরু হয়ে 10 তারিখে শেষ হচ্ছে এবং এরপরে যে ইজতেমা দ্বিতীয় পর্বে সেটি শুরু হচ্ছে 15 তারিখে এবং 17 তারিখে সেটি শেষ হবে। তো এই মুহূর্তে কিন্তু বিশ্ব ইজতেমার যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণই হয়েছে এবং বলা চলে যে 90% কাজ কিন্তু শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুরে গেছেন ইজতেমার প্রাঙ্গণ
এবং তিনি যেটি বলেছেন যে তিনি আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের কোনো নাশকতা বা কোনো ধরনের কোনো শঙ্কা নেই আর কি, সব ধরনেরই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে সম্পূর্ণ যে ময়দান সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছরের মতো এবারও যে বিশ্ব ইজতেমা, তো সেই ইজতেমা 2 পর্বে যেটি হচ্ছে, তো এবার যেটি হচ্ছে যে সারা দেশের 32 জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন 2 পর্বে। তবে এবার যেটি হবে যে অন্য বাকি যে 32 জেলা তারা কিন্তু সামনের বছর গিয়ে ইজতেমাতে অংশগ্রহণ করবেন। তো সব মিলিয়ে প্রস্তুতি চলছে। এখানে যে অস্থায়ী যে টয়লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্মাণ করা হয়ে গেছে। আপনার খাবার দাবারের যে রান্নাঘরগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং সেখানে কিন্তু রান্নার কাজ চলছে। তো সব মিলিয়ে 50তম যে বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার কাজ প্রায় মোটামুটি সম্পন্ন। এখন শুধু 8 তারিখের জন্য অপেক্ষা। আর একটি জিনিস আপনাকে জানিয়ে রাখি যে 40টি খিত্তায় কিন্তু ভাগ করা হচ্ছে সব মিলে এবার ইজতেমাকে। তো এই ছিল মামুন আমার কাছে ইজতেমার সবশেষ খবর। মামুন। দর্শক, ইজতেমা মাঠ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল, জানাচ্ছিলেন 8 জানুয়ারি শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমার সবশেষ প্রস্তুতির খবরাখবর। মাদারীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে অসাধু কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়ে গড়ে উঠেছে একাধিক দালাল চক্র। ঘুষ ছাড়া বিদ্যুৎ সংযোগ পাওয়া যায় না বলে অভিযোগ গ্রাহকদের। আর দিনের পর দিন কোনো প্রতিকার না হওয়ায় ক্ষুব্ধ জনপ্রতিনিধিরাও। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নয় পল্লী বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা। অবশ্য অভিযোগ পেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর পল্লী বিদ্যুতের অফিসে মাসে 4500 নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর উপায় না থাকায় বাধ্য হয়ে আবেদনকারীদের প্রতিনিয়ত শরণাপন্ন হতে হয় দালাল ও অসাধু কর্মকর্তাদের কাছে। আবেদনকারীদের অভিযোগ, একদিকে দালাল চক্রের অর্থ বাণিজ্য, অন্যদিকে পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর অনিয়মের কারণে জিম্মি হয়ে পড়েছেন তারা। অবশ্য এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পল্লী বিদ্যুৎ অফিসের কোনো কর্মকর্তা। 7,000 টাকা কন্ট্রাক্ট নিছে, আমার একটা মিটার দিবে, এটা মাস দেরে, কিন্তু দিতে আসে না। বললেই কয় যায় এই তো 15 দিন পর মিটার দিতে আসি। 5,000 টাকা যদি গ্রাহকরে তা ইলেকট্রিশিয়ান নেয়, তখন ইলেকট্রিশিয়ানরা হ্যাঁ ওই আবার রিপোর্ট দিলে হ্যাঁ 1-2 হাজার টাকা দেওয়া লাগে। প্রত্যেকটা টেবিলে এরা ডাইরেক্ট সরাসরি কোনো ঘুষ খায় না, দালাল মারফত ঘুষ খায়। দিনের পর দিন এ অবস্থা চললেও প্রতিকার না মেলায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। কিছু দালাল প্রকৃতির মানুষ প্রশাসনের সাথে সহযোগিতা করিয়া তাদের কাছ থেকে অবৈধ উপায় টাকার মাধ্যমে, টাকার বিনিময়ে তাদের ওই বিভিন্ন কাজ করে দেবে, এই ধরনের আশ্বাসে তারা ভোগান্তি পোহাচ্ছে। অবশ্য লিখিত অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। যে কেউ যদি এরকম দালালের দৌরত্ব পড়ে, একটু সাথে সাথে যদি আমাকে আমি মোবাইল করে দিয়ে দালালদের ধরে আনবো। এরকম দালাল ধরেই নেয়, ইতিমধ্যে 2-3 জনকে দেখলাম আমরা ধরে দিয়ে দিচ্ছি। সরকারি নিয়মে নতুন বিদ্যুৎ সংযোগে বাসাবাড়িতে 720 টাকা ও সেচে জামানত সহ 3150 টাকা গ্রাহকদের জমা দিতে হয়। সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। ইরাকের রাজধানী বাগদাদের 2টি সুন্নি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়াও হামলায় আহত হয়েছেন আরও অনেকে। পুলিশ জানায়, সোমবার রাতে বাগদাদের দক্ষিণাঞ্চলীয় হিল্লা এলাকায় সেনা পোশাক পরিহিত কিছু জঙ্গি সেখানকার একটি সুন্নি মসজিদে ঢুকে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় মসজিদের ভেতরে থাকা এক নিরাপত্তা রক্ষী ও প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য ঘটনাস্থলে নিহত হন। এছাড়াও আশপাশের আরও অন্তত 10টি বাড়িও এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। এদিকে একই সময় সিনজার এলাকার অপর একটি সুন্নি মসজিদেও বোমা হামলার ঘটনা ঘটলেও ওই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খেলার খবর। তার নেতৃত্ব গুণে পুরো দল থাকে এক সুতোয়। ড্রেসিং রুমে প্রেরণার উৎস তিনি, দলের অনেক ক্রিকেটারের আদর্শও তিনি। শুধু বাংলাদেশ ক্রিকেট দলই নয়, অসাধারণ নেতৃত্ব গুণে জয় করেছেন বাংলাদেশের সমর্থকদের মনও। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কথা। তবে নিজের বাজে সময়ে কাদের কাছ থেকে পেয়েছিলেন মনোবল, কারাই বা দিয়েছিলেন প্রেরণা? সময় সংবাদকে ম্যাশ জানিয়েছেন তা। হুমায়ুন কবির রোজের রিপোর্টে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিশেষ সাক্ষাৎকার নিয়ে আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব।
আলামিন, তাসকিন, আবু হায়দার রনি, এদের সবারই আদর্শ মাশরাফি বিন মুর্তজা। এই তরুণদের কাছে ম্যাচের সান্নিধ্য মানে হিমালয় জয় করার মতো। শুধু কি মাঠের বাইরেও দলের ক্রিকেটারদের গেঁথে রাখেন এক সুতোয়। ড্রেসিং রুমে বরাবরই সবাইকে রাখেন চনমনে। তাই তো শুধু মাঠের ক্রিকেটেই অধিনায়কের দায়িত্বে সীমাবদ্ধ নন ম্যাশ। তার শাসন, বারণ, আদর, ভালোবাসায় দলের ক্রিকেটাররাও প্রাণ উজাড় করে দেয় ক্রিকেট যুদ্ধের ময়দানে। তার ফলও পেয়েছে বাংলাদেশ। তাই মাশরাফি এখন প্রশংসিত দেশের সীমানা পেরিয়ে। আমাদের ড্রেসিং রুমটা সবসময় মানে সেরকম হওয়া উচিত, যেটা আমরা এনজয় করি মাঠে, যে আমরা ইচ আদার কোম্পানি এগুলো যেন আমরা এনজয় করি। একজনের খারাপ পারফরমেন্সের জন্য আমি তাকে ফিল করতে পারি একজন ভালো করছে, আমি কিন্তু অতটুকুই আনন্দিত হই যে কিনা সে নিজেও আনন্দিত। 2011 সালে ঘরের মাঠে ফিট থেকেও খেলতে পারেননি বিশ্বকাপে। কষ্টটা এখনো তাই বুক চাপা মাশরাফির। ইনজুরির ঈর্ষায় এক যুগের ক্রিকেট অধ্যায়ের বেশি সময়ে মাঠের বাইরে হতাশার সাথে করতে হয়েছে বসবাস। সেই মাশরাফি এখন দলের ক্রিকেটারদের প্রেরণার প্রতীক। কিন্তু ওই যে নিজের বাজে সময়ে কারা দিত মাশরাফিকে প্রেরণা, কারাই বা দিত উদ্দীপনা। ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে ওই সময়। আমি যে ইনজুর্ড হয়ে মাঠের বাইরে প্রায় 8 মাস থেকে 10 মাস বা 1 বছর বাইরে ছিলাম, ওরা আমাকে কখনো বুঝতে দেয়নি যে আমি আউট অফ ফিল্ড। আর ফ্যামিলি থেকেও ফুল সাপোর্ট ছিল। এই টাইমগুলো খুব ডিফিকাল্ট ছিল, তবে প্রত্যেকটা নড়াইলের যারা ছিলেন, যারা সিনিয়র থেকে শুরু করে জুনিয়র যারা ছিলেন, প্রত্যেকের কন্ট্রিবিউশন আমি মনে করি, কারণ আমাকে প্রচন্ড ভালোবাসেন ওরা। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান সময়টা বেশ উপভোগ করছেন ম্যাশ, করতে চান আরো দীর্ঘ সময়। সমর্থকদের প্রত্যাশাও তাই, কারণ অধিনায়কের দায়িত্ব পাবার পর 23 ম্যাচে 18টিতে বাংলাদেশকে বিজয়ের হাসি এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। মানুষের দোয়া ছাড়া আসলে এটা পসিবল হতো না। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সাফ ব্যর্থতায় ফুটবলারদের প্রতি আস্থা হারিয়েছেন কোচ মারুফুল হক। তাই বঙ্গবন্ধু গোল্ড কাপে দলের লক্ষ্য কি হবে তা নিয়ে বেশ সন্দিহান ওয়েফা লাইসেন্সধারী এই কোচ। তবে হোম কন্ডিশন এবং প্রতিপক্ষের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় আনলে এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়া উচিত বলে মনে করেন তিনি। এদিকে ফেডারেশন চাইলে অধিনায়কত্বের বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন মামুনুল ইসলাম। বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য অনুশীলন ক্যাম্পে ফুটবলাররা। তবে বরাবরের মতো বাফুফে ভবনের পরিবর্তে ফুটবলারদের এবারের রিপোর্টিংটা হয়েছে রাজধানীর একটি 3 তারকা হোটেলে। কিন্তু মামুন ওয়ালিদের এই রিপোর্টিং টিম ম্যানেজারের কাছে করার কথা থাকলেও সেখানে দেখা যায়নি বাফুফের কোনো কর্মকর্তাকে। তাই 23 জনের এই স্কোয়াডে ঠিক কতজন এদিন ক্যাম্পে হাজির হয়েছেন জানা যায়নি তার নির্দিষ্ট তথ্যও। বাংলাদেশের সাব পর্ব শেষ হয়েছে গেল 28 ডিসেম্বর, অথচ অনুশীলন ক্যাম্প শুরু হলো 4 জানুয়ারি। তাই প্রশ্ন উঠতে পারে মাঝের এই সময়টুকুতে কেন অনুশীলনের ব্যবস্থা করলো না বাফুফে। তবে বিষয়টি নিয়ে মাথা না ঘামিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপে ভালো করার কথাই জানালেন মামুনুল। একই সাথে নিজের অধিনায়কত্ব নিয়েও দিয়েছেন নতুন খবর। আমি যে দায়িত্ব থেকে যখন সরে যাওয়ার ডিসিশন নিচ্ছি ম্যানেজমেন্টকে জানিয়ে দিচ্ছেন, ম্যানেজমেন্ট যদি বলে তাহলে আমি কন্টিনিউ করব। আমি অসম্মান হতে চাই না। টুর্নামেন্টের লাস্টে আমরা ফাইনালিস্ট, আমরা রানার্স আপ টিম, তাহলে আমাদের চিন্তা করতে হবে এবারও জানি আমরা ফাইনাল খেলতে। রিপোর্টিং শেষ করে ফুটবলাররা ঘাম ছড়িয়েছেন অনুশীলন মাঠে। হাতে খুব একটা সময় নেই বলে কিনা প্রথম দিনে অনুশীলনটা হলো বেশ ম্যারাথন। কিন্তু একদিনের এই পর্যবেক্ষণে বঙ্গবন্ধু গোল্ড কাপের লক্ষ্যে বেশ সাবধানী মন্তব্য করেছেন কোচ মারুফুল হক। আমার সামর্থ্যটাকে বুঝতে হবে, তারপর প্রত্যাশাটা ঠিক করতে হবে। যেহেতু একটা ডিজাস্টার থেকে উঠে আসা এখন আর একটা টুর্নামেন্ট, এবং টুর্নামেন্টটা দেশের মাটির দেশের লোকজনের সামনে হবে, সেখানে টার্গেটটা তো অবশ্যই সর্বোচ্চ টার্গেট হওয়া উচিত আমি মনে করি। সাব ব্যর্থতার পেছনে অন্যতম কারণ ছিল ফরওয়ার্ডদের গোল মিসের বিষয়টি। সেটি বিবেচনায় এনে বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য ডাকা হয়েছে 2 অভিজ্ঞ স্ট্রাইকার এমিলি ও মিঠুনকে। আর তারাও আছেন নিজেদের প্রমাণের অপেক্ষায়। সাফে অনেক নামের প্রতি আসলে অনেকেই ফুটবল যেটা খেলার কথা সেটা খেলতে পারেনি, বাট আমি মনে করি যে এখন যেহেতু আমাদের একটা সুযোগ আসছে, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। টিমকে যতটা কন্ট্রিবিউট করা যায় সেই দিকটাতে আমার ফোকাস থাকবে। আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে ফুটবলারদের অনুপ্রেরণা দিতে অনুশীলন শেষে কথা বলেছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও রাসেল স্কয়ারে আওয়ামী লীগের ও নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ। এর মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। 2 বছর পূর্তি হলো মহাজোট সরকারের। যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়ন সহ সরকারের বিভিন্ন সফলতা থাকলেও অভাব রয়েছে গণতন্ত্র চর্চার, বলছেন বিশ্লেষকরা। 5 জানুয়ারির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 2 বছর টানা সহিংস কর্মসূচিতে নিহত হয় 2 শতাধিক। দুঃসহ সেই স্মৃতি আজও তাড়া করে ফেরে দেশের মানুষকে।
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বোমা হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে ৩ জন নিহত, একজনকে আটক করেছে পুলিশ। এবং গ্রিসে বামপন্থী সরকার ক্ষমতায় আসার পর অভিবাসীদের গ্রেফতার আতঙ্ক কমেছে, জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকারের প্রতি সম্পর্ক উন্নয়নের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মতো পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।